নমস্কার বন্ধুরা, এবারে আমরা সেটেড বাংলা প্র্যাকটিস কোয়েশ্চন বেশ কিছু এখানে কোয়েশ্চন আছে যেগুলো আমরা এবারে প্র্যাকটিস করতে চলেছি আপনাদেরকে সাথে নিয়ে। তো চলুন দেরি না করে আমরা বাংলা প্যাডাগজি আমরা এমন ভাবে চালাচ্ছি স্যার, আপনাদের মাস্টার করেই স্যার। ঠিক আছে, প্যাডাগজির অনেকগুলো ক্লাস আমরা প্যাডাগজির দিচ্ছি, প্রত্যেকদিন প্রত্যেকটা ক্লাস আপনারা দেখতে থাকুন। প্যাডাগজির মাস্টার আপনারা হয়ে যাবেন। শুধু বাংলা নয়, বাংলার সাথে সাথে অন্যান্য সাবজেক্ট প্যাডাগজিতেও আপনাদের অনেকগুলো কাজে আসবে। তো চলুন আমরা দেরি করবো না, সরাসরি চলে যাব আজকের আমাদের প্রশ্ন উত্তরে। তো দেখা যাক প্রথম প্রশ্ন কি বলেছে স্যার। গিফটেড স্টুডেন্টস আর, এখানে প্রতিভাবান শিক্ষার্থী যারা আছে তারা কি হবে? প্রতিভাবান শিক্ষার্থীরা ভেরি হার্ড ওয়ার্কিং করবে, নাকি তারা কনভার্জেন্ট থিঙ্কিং করবে, না তারা ডাইভার্জেন্ট থিঙ্কার হবে, নাকি তারা এক্সট্রোভার্ট হবে? কি হবে স্যার? গিফটেড স্টুডেন্টস আর, অর্থাৎ যারা প্রতিভাবান শিক্ষার্থী আছে, তো সেই প্রতিভাবান শিক্ষার্থীরা কি ধরনের শিক্ষার্থী হবে স্যার? তো গিফটেড স্টুডেন্ট বা প্রতিভাবান যারা আছে, যাদের বিশেষ প্রতিভা আছে, তারা কি করে স্যার? তারা কোনো একটা বিষয় একভাবে চিন্তা করে না, তারা অনেকভাবে চিন্তা করে। তো যে জিনিসটার অনেকগুলো উত্তর হবে বা অনেকভাবে চিন্তা করা যাবে, অ্যাজ ফর এক্সাম্পল এই একটা ঘর, এই ঘরে যাওয়ার জন্য যদি অনেক রাস্তা থাকে, তো এই ঘর বা অনেক যে রাস্তা, এটাকে বলা হবে ডাইভার্জেন্ট থিঙ্কিং, অর্থাৎ ডাইভার্জেন্ট চিন্তা। অর্থাৎ এখানে সে অনেক চিন্তাধারা করবে। যারা গিফটেড স্টুডেন্ট আছে তারা শুধু একভাবে চিন্তা করে না, তারা অনেকভাবে চিন্তা করে। একটা কার্যের তারা অনেকগুলা রেজাল্ট নিয়ে আশা করে অনেকভাবে তারা একটা জিনিসকে ভাবে। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে কি স্যার? ডাইভার্জেন্ট থিঙ্কিং বা অপসারী চিন্তক হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। দিস ইজ নট কনসিডার্ড এ সাইন অফ বিইং গিফটেড। প্রতিভাশালী হওয়ার সংকেত নয় নিচের কোনটি? কি হবে কারেক্ট আনসার? আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। যারা আমাদের লাইভ দেখছেন, আপনারা সবাই, অনুরোধ করছি সবাই খুব তাড়াতাড়ি আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিন। ক্রিয়েটিভ আইডিয়াস মানে হচ্ছে সৃজনশীল বিচার। ফাইটিং উইথ আদার্স মানে হচ্ছে স্যার অন্যদের সাথে ঝগড়া। নভেলটি ইন এক্সপ্রেশন অর্থাৎ অভিব্যক্তিতে নবীনতা। কিউরিওসিটি মানে হচ্ছে জিজ্ঞাসা। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে? যারা আপনার প্রতিভাশালী শিক্ষার্থী নয় তারা কি করতে পারে স্যার? যারা প্রতিভাশালী নয় তারা কিন্তু কারা প্রতিভাশালী নয়? যারা প্রতিভাশালী শিক্ষার্থী তারা অন্যদের সঙ্গে কখনো মারামারি করে না বা অন্যদের সাথে ঝগড়া করে না। সুতরাং অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। চলো স্যার নেক্সট প্রশ্ন যাই। গিফটেড স্টুডেন্টস আর, প্রতিভাশালী বিদ্যার্থীরা কি ধরনের বিদ্যার্থী হবে? দেখুন, প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, তাই আমাদের খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে যাতে করে কোনো প্রশ্ন আমাদের ছুটে না যাবে, আমাদের যেন ছুটে না যায়, এই ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে। তো গিফটেড স্টুডেন্টস আর, প্রতিভাবান বিদ্যার্থীরা ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার জাজমেন্ট, নিজের সিদ্ধান্তে আত্মনির্ভরশীল থাকে, শিক্ষকের উপর স্বতন্ত্র থাকে না ভাই, অন্তর্মুখী স্বভাবের হবে না, দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারে না, এটাও না। তো কারেক্ট আনসার হবে কি? তারা নিজের সিদ্ধান্তে আত্মনির্ভরশীল হবে, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কি স্যার? আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। তো ইন্ডিপেন্ডেন্ট ইন দেয়ার জাজমেন্ট, এটা হবে আমাদের এই ক্ষেত্রে কারেক্ট আনসার। গিফটেডনেস ইন চিলড্রেন ক্যান বি অ্যাট্রিবিউটেড টু, শিশুদের মধ্যে প্রতিভাশালিতা আরোপিত করা যায়। শিশুদের মধ্যে যে প্রতিভাশালিতা আরোপিত হবে সেটা কিভাবে হবে? একটা শিশু যে প্রতিভাশালী হবে এটা কিভাবে হবে? প্রতিভাশালী গিফটেড, এক্ষেত্রে কার ভূমিকা রয়েছে? একটা সমৃদ্ধশালী পরিবারের পরিবেশে রয়েছে, এনভায়রনমেন্টে রয়েছে, সাকসেসফুল প্যারেন্টসে রয়েছে, নাকি একটা অনুশোসিত দিনচর্চা বা রুটিনের রয়েছে, ডিসিপ্লিন, না এন ইন্টারপ্লে বিটুইন হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট? আমরা কি বলেছিলাম স্যার? বিকাশ বা ডেভেলপমেন্ট বা গিফটেডনেস যাই বলুন না কেন, এটা কিন্তু একলা পরিবেশের দ্বারা হয় না। এক্ষেত্রে বংশগতিরও কিছু প্রভাব রয়েছে এবং পরিবেশেরও কিন্তু প্রভাব রয়েছে। সুতরাং বংশগতি ইনটু এনভায়রনমেন্ট, এটা মনে রাখবেন, ডি ইকুয়াল টু এইচ ইনটু ই, অর্থাৎ কি স্যার? ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি ইনটু এনভায়রনমেন্ট, এটা আমাদের জানতে হবে। চলো ভাই, এবার কি হচ্ছে স্যার? কোয়েশ্চেন নাম্বার 5। क्वेश्चन नंबर 5 सर। रुक जाना, क्या होगा भाई? अरे भाई रुक जा भाई, ये नाराज हो गया भाई। चलो
গিফটেড স্টুডেন্টস অর্থাৎ প্রতিভাবান শিক্ষার্থীদের কি হতে হবে স্যার, ক্যান ম্যানেজ দেয়ার স্টাডিজ উইদাউট এ টিচার, তারা শিক্ষক ছাড়া নিজের অধ্যয়নে তারা ব্যবস্থিত হতে পারে। তারপর হচ্ছে ক্যান বি গুড মডেল ফর আদার স্টুডেন্টস, অন্য শিক্ষার্থীদের সেখানে তারা ভালো মডেল হতে পারে। তারপর আমরা যদি বলি নট ক্যান বি লার্ন ডিসেবল, অর্থাৎ শিখন রহিত অবস্থায় তারা হতে পারে। তারপর যদি বলি নিড সাপোর্ট নট অর্ডিনারি প্রোভাইডেড বাই দ্য স্টুডেন্ট, তো এমন সহযোগিতা প্রয়োজন যা সাধারণত বিদ্যালয়ে প্রোভাইড করা হয় না। তো যারা প্রতিভাবান শিক্ষার্থী আছে তাদেরকে ওই ধরনের সাপোর্ট দরকার আছে যেটা সচরাচর স্কুলে প্রোভাইড করা হয় না, তো ওই ধরনের সাপোর্ট আমাদেরকে এক্সট্রা অর্ডিনারি হিসাবে প্রোভাইড করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে রানজুলি। তো রানজুলি ইজ নোন ফর হিজ ডেফিনেশন অফ গিফটেডনেস, অর্থাৎ রানজুলি তার প্রতিভাশালিতার সংজ্ঞার জন্য বিখ্যাত। তো এটা কারেক্ট আনসার হবে 3 সার্কেল, তিনি ত্রিস্তরীয় সংজ্ঞা দিয়েছিলেন প্রতিভার, যার নাম ছিল রানজুলি, এটা আমরা একটু মনে রাখবো। ফর গিফটেড স্টুডেন্ট, প্রতিভাবান শিক্ষার্থীদের জন্য কি হবে স্যার কারেক্ট আনসার, প্রতিভাবান শিক্ষার্থীর জন্য কি করতে হবে, ইট ইজ সেফ টু কনসিডার অ্যাপটিটিউড অ্যাজ এ স্কিল, অর্থাৎ কি স্যার এখানে দেখুন প্রবণতাকে কৌশল রূপে বোঝাই সঠিক। দেয়ার ইজ নো নিড টু মনিটর প্রোগ্রেস, এখানে কোনো ধরনের প্রোগ্রেস মনিটর করা যাবে না, এটা তো কারেক্ট আনসার আমাদের কখনো হতে পারে না। দ্য টিচার শুড অ্যাডপ্ট অ্যাজ এ স্টুডেন্ট চেঞ্জ, শিক্ষককে শিক্ষার্থীদের পরিবর্তনকে অনুকূল করা উচিত। দ্য টিচার শুড ইনিশিয়েট অ্যান্ড লিড প্রবলেম সলভিং, শিক্ষককে ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানের চেষ্টা করা উচিত। এই ক্ষেত্রে দেখি ছাত্র গিফটেড হোক বা যাই হোক, যেই ধরনের ছাত্র হোক না কেন, ছাত্র যখনই কোনো একটা সমস্যায় পড়বে অ্যাজ এ টিচার হিসাবে দায়িত্ব বা কর্তব্য হচ্ছে তাকে এই প্রবলেম থেকে বের করে নিয়ে আসা। তো টিচারে এই ধরনের ইনিশিয়েট নিতে হবে যে ছাত্রটাকে কি করে ওই সমস্যা থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। সুতরাং অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। আশা করি বুঝতে পারছেন। Which one of the following is not a characteristics of gifted children? A higher order mental process, high self-efficiency, below average mental process, solving problem insightfully, অর্থাৎ যারা কি বলেছে গিফটেড চিলড্রেনের কোনটি ক্যারেক্টারিস্টিক্স নয়, প্রতিভাবান শিশুদের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য নয় কি বা বিশেষত্ব নয় কি, আমরা যে কোনো একটা বলতে পারি। তো যারা কি বলবো স্যার, যারা দেখুন এখানে গিফটেড চাইল্ড আছে বা যাদের প্রতিভা বেশি রয়েছে, তারা জেনারেলি তারা হাইয়ার অর্ডার থিঙ্কিং করে, তারা উচ্চ লেভেলের কিছুটা চিন্তা করতে চায়। তারা কি করে স্যার, তারা মানে সবকিছু জিনিস তারা হাইয়ার লেভেলে তারা চিন্তা করে, তারা আপনার সবকিছু ব্যাপারে তারা একটু বেশি তারা কি করতে পারে, বেশি করে তারা চিন্তা করে, তারা সবসময় তারা এই ব্যাপারে তারা ভাবে যে আমি আরো অ্যাডভান্স কি করতে পারি, এটা তারা বোঝার চেষ্টা করে। উচ্চ আত্মক্ষমতা, অর্থাৎ তারা তাদের যেটা নিজস্ব যেটা ভাবনা, আত্মক্ষমতা মানে স্যার নিজস্ব যেটা ভাবনা, ইয়েস, সেলফ কনফিডেন্সটা তারা অনেক বেশি থাকে। ইয়েস স্যার। সলভিং প্রবলেম ইনসাইটফুলি, তারা যে প্রবলেমগুলোর সমস্যা সমাধান করে সেটা ইনসাইটলি করে বা অন্তর্দৃষ্টিমূলক ভাবে করে, অর্থাৎ নিজে গবেষণা করে অ্যানালাইজ করে তারা ব্যাপারটা করে। কিন্তু তাদের বিলো এভারেজ মেন্টাল প্রসেস, তাদের মেন্টাল প্রসেসটা এভারেজ বিলো থাকে, এটা আমরা বলতে পারি না, যেহেতু বলেছি হাইয়ার অর্ডার মেন্টাল প্রসেস, তো এটা হবে কারেক্ট, কিন্তু বিলোটা হবে না, তো এই ক্ষেত্রে ক্যান্সেল। তো নিচের কোনটা নট বাই, তো এই যে বিলো মেন্টাল প্রসেসটা হচ্ছে নট, তো নটের আনসার নট সি। ক্লিয়ার? চলো অপশন নাম্বার সি। Which of the following is the most appropriate method to monitor the progress of a gifted child? Gifted child কে আমরা যদি প্রোগ্রেস করতে যাই স্যার, তো এই ক্ষেত্রে আমাদের কি ধরনের তাকে মেথড আমরা অ্যাপ্লাই করব? স্ট্রাকচার্ড বিহেভিয়ার অবজারভেশন, কেস স্টাডি, অ্যানেকডোটাল রেকর্ড, বিহেভিয়ার রেটিং স্কেল। দেখুন কেস স্টাডি, অ্যানেকডোটাল রেকর্ড, রেটিং স্কেল, তারপর আরো আছে পোর্টফোলিও, ঠিক আছে না, তারপর চেকলিস্ট, এগুলো আমরা জেনারেল সব ছাত্রদের জন্য আমরা করি, কিন্তু এখানে গিফটেড চাইল্ডের জন্য তাদের স্ট্রাকচার্ড বিহেভিয়ার অবজারভেশন এটা দেখতে হবে, যে সংরচিত ব্যবহারের অবলোকন, যে তাদের যে একটা স্পেশাল, তারা নিশ্চয়ই একটু স্পেশাল, বুঝতে পারছেন যারা গিফটেড চাইল্ড, তো তাদের জন্য স্পেশালি অবজারভেশন করতে হবে, যেটাকে বলা হয় স্ট্রাকচার্ড বিহেভিয়ারাল অবজারভেশন। ঠিক আছে, চলো
গিফটেড স্টুডেন্ট, প্রতিভাবান শিক্ষার্থীরা কি হবে স্যার? কোয়েশ্চেন নাম্বার 10, কোয়েশ্চেন নাম্বার 10 স্যার। আর জেনারেলি ফিজিক্যালি উইক, গিফটেড চিলড্রেন গুলো ফিজিক্যালি উইক থাকে ভাই, শারীরিকভাবে তারা অক্ষম থাকে? না না না, এটা একদম ভুল ধারণা। চলো, পারফর্ম এক্সেপশনালি ওয়েল ইন এনি ফিল্ড ইম্পর্টেন্ট টু হিউম্যান বিংস, তারা মানব সমাজের জন্য গুরুত্বপূর্ণ যে কোনো ক্ষেত্রে অস্বাভাবিক প্রদর্শন করতে পারে, অর্থাৎ তারা প্রতিভাবান মানে নতুন নতুন তারা কিছু করতে উৎসাহিত করে, হাইলি অর্ডার থিঙ্কিং করে। তো তারা পারফর্ম এক্সেপশনালি ওয়েল, তারা মোটামুটি ভালো পারফর্ম করে, তারা সবসময় কি করেছে ভালো পারফর্ম করে ফিল্ড লেভেলে, যে কোনো ফিল্ডে তারা ভালো করে, যে হিউম্যান বিইং এর ভালো মানব সমাজের জন্য তারা একটা ভালো পারফর্ম করে, এটা আমরা বলতে পারি। জেনারেলি ডু নট লাইক টিচার, তারা টিচারকে লাইক করে না সেটা কথা না। তারপর তারা কোনো সাহায্য ছাড়াই নিজের স্বাধীনতা পূর্ণ বেকার। আরে ভাই, যে ব্যক্তি যতই মহারথী হন না কেন, সাহায্য একটু সমস্যা হলে সাহায্যটা করতে হয় অন্যের। সুতরাং কারেক্ট আনসার এখানে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কোয়েশ্চন নাম্বার 11, একটি অনুচ্ছেদ লিখে তার ব্যাকরণ, জ্যোতিচিহ্ন, বানান যাচাই করে নেওয়ার যে পর্যায়, এই পর্যায়কে আমরা কি বলতে পারি স্যার? আমরা যখনই একটা অনুচ্ছেদ লিখলাম, লিখনের পর তার ব্যাকরণ, জ্যোতিচিহ্ন যে ঠিকঠাক আছে কিনা, না, তারপর তার বানান যাচাই করলাম, যে বানান যে লিখলাম আমি, যে স্পেলিংটা যে লিখলাম স্যার, এই যে স্পেলিংটা যে লিখলাম, এই স্পেলিংটা আমার আদৌ সঠিক হয়েছে কিনা না ভুল হয়েছে, এটা আমি যাচাই করব। তো এটা যাচাই আমি কখন করবো স্যার? সম্পাদনার স্তর, তারপর হচ্ছে খসড়া নির্মাণ, না ব্রেন স্টর্মিং, না ফিডব্যাক? এখানে ফিডব্যাক বলে কোনো কিছু হয় না, এটা আমরা ডাইরেক্ট কাটে দিই, এটা আমাদের কোনো লিখনের স্তর নয়। এটা হচ্ছে ব্রেন স্টর্মিং, হচ্ছে প্রথম ধাপ, একদম শুরুতে আমরা চিন্তা করলাম কি লিখবো, এই সময় তো আমরা কাটাকাটি আমাদের কথা আসে না ভাই, তো এটা কারেক্ট। তারপর হচ্ছে খসড়া নির্মাণ, এবং তারপর হচ্ছে সম্পাদনার স্তর, অর্থাৎ এডিটিং স্টেজ যাতে বলা, এডিট করা। আমরা যখন এডিটিং স্টেজে আসবো, মোটামুটি একটা ড্রাফট বানানোর পর আমরা এডিটে যাব, তখন আমরা দেখবো যে ব্যাকরণের জ্যোতিচিহ্ন যেগুলো দেওয়া ছিল, দাড়ি কমা ঠিকঠাক ভাবে বসেছে কিনা, না বানানগুলা ঠিকঠাক ভাবে আছে কিনা, না বানানগুলা চেঞ্জ করতে হবে, এইগুলো আমাদের দেখতে হবে। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে সম্পাদনার স্তর ইজ দ্য রাইট আনসার। ফুল পরিদর্শন করতে এসে দেখলেন, দুঃখিত, এটা স্কুল পরিদর্শক, স্কুল ইন্সপেক্টর স্কুল পরিদর্শন করতে এসে দেখলেন প্রথম শ্রেণীতে বিভিন্ন সেকশনের প্রত্যেকটি ভাষা ক্লাস চলছে। যে প্রথম শ্রেণীর ক্লাস 1 একটা স্কুলে তিনি আসলেন, তারপর ক্লাস 1 এর 4টা সেকশন আছে, 4টা সেকশন অর্থাৎ 4টা রুম, ABCD। তো 4টা রুমে 4 জন ম্যাডাম ক্লাস করেছেন, ম্যাডাম 1, ম্যাডাম 2, ম্যাডাম 3, ম্যাডাম 4। ক্লাস 1 এর 4টা রুমে 4টা সেকশন, এখানে ম্যাডাম 1 ক্লাস করছেন, এখানে ম্যাডাম 2, ম্যাডাম 3, ম্যাডাম 4, 4 জন ম্যাডাম 4টা রুমে ক্লাস করছেন। তো এখানে কোনটি ভাষা শিক্ষণ সবচেয়ে বেশি ভালো বলে মনে হচ্ছে ওনার? প্রথম শিক্ষিকা বর্ণমালার বর্ণগুলি বর্ণবোর্ডে লিখছেন, অর্থাৎ ব্ল্যাকবোর্ডে লিখছেন। তাই কি করেছেন, এই যে 1 নম্বর ম্যাডাম তাই কি করেছেন, এই যে ক, খ, গ এইগুলা বর্ণগুলা তিনি ব্ল্যাকবোর্ডে লিখছেন। দ্বিতীয় শিক্ষিকা এই যে M2 তাই কি করছেন, উনি সুর করে ছড়া পড়ছেন, গান গাইছেন এবং গল্প বলছেন। M3 তিনি কি করছেন, তৃতীয় শিক্ষিকা উদাহরণ সহ ব্যাকরণ শেখাচ্ছেন। আর 4 নম্বর শিক্ষিকা উনি কি করছেন, শব্দের বানান শেখাচ্ছেন এবং তারপর শ্রুতি লিখন করতে দিচ্ছেন। এবার এখানে কথাটা হচ্ছে, কোন টিচার সবচেয়ে ভালোভাবে ভাষা শিক্ষা প্রদান করছেন? সবাই কিন্তু ভাষা শিক্ষা করছেন কোনো না কোনো ভাবে, তো বেস্ট ওয়ে কোনটি? এজ এ স্কুল ইন্সপেক্টর তিনি কোনটিকে বেশি ভাবে ভালো বলে গণ্য করবেন? তো এখানে কারেক্ট আনসার হবে যিনি সুর করে ছড়া পড়াচ্ছেন, গান গাইছেন এবং গল্প বলছেন। কারণ হচ্ছে যেহেতু চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। কারণটা কি স্যার? কারণটা হচ্ছে দেখুন, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, চাইল্ড সেন্ট্রিক মানে ছাত্ররা কিভাবে মজা পাবে, ওয়াও মজা ভাই, ছাত্ররা কি করে মজা পাবে, তারা কিভাবে আনন্দ পাবে, ওই দিকটা বিবেচনা করে আমাদের কি করতে হবে স্যার, ক্লাসগুলো কন্ডাক্ট করতে হবে। তো একটি ক্লাসে একজন ম্যাডাম যখন তিনি ছড়া পড়বেন, গান গাইবেন বা তিনি বিভিন্ন গল্প বলেন, তো ছাত্ররা মজা পাবে, আনন্দ পাবে। আর যত বেশি মজা পাবে, যত বেশি আনন্দ পাবে, তত তাদের ক্লাসটা আরো অ্যাট্রাকটিভ হবে, মানে একটা লার্নিং আউটকাম খুব ভালো হবে, আসতে পারে। তো এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যা বলতে চাইছি। নিচের কোনটি নিপুণ ভারত অনুসারী FLN এর বিকাশাত্মক লক্ষ্য? FLN আমরা জানি ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমারেসি, যেটা গত ক্লাসে আপনাদের পড়ানো হয়েছে। নিপুণ ভারত অনুযায়ী FLN এর বিকাশাত্মক লক্ষ্য নিচের কোনটি? শিশুদের কার্যকর রূপে গঠন সক্ষম হওয়া,
তারপর হবে আমাদের শিশুদের কার্যকরূপে যোগাযোগ স্থাপনের সমর্থ হওয়া, শিশুদের কার্যকরূপে লিখন সমর্থ হওয়া, আর তার নির্দিষ্ট শ্রোতা মানে হচ্ছে নিষ্ক্রিয় শ্রোতা। নিষ্ক্রিয় মানে ইনঅ্যাক্টিভ, যাকে বলে অ্যাক্টিভের বিপরীত, সক্রিয় না, অক্রিয় বা নিষ্ক্রিয়। তো নিষ্ক্রিয় তো হতে পারে না। লিখন সামর্থ্য শুধু হবে, বাকিগুলো হবে না, এটা তো সম্ভব না। আর এখানে কার্যকরূপে গঠন বলতে কি বোঝাচ্ছে বুঝলাম না। কারেক্ট আনসার হচ্ছে যোগাযোগ স্থাপনের সমর্থ হওয়া, যাতে সে এফএলএন যদি ভালো করে জানে তাহলে সে যোগাযোগ সমর্থন করতে পারবে। যদি ভাষাগত দিক দিয়ে সে যদি এক নম্বর এক্সপার্ট থাকে তখন সে যে কোনো জনের সঙ্গে যে কোনোভাবে ভাষাগত দিক দিয়ে কথাবার্তা বলতে পারবে। আর যদি ম্যাথমেটিক্যাল তার যদি নিউমারেসি যদি স্ট্রং থাকে, অর্থাৎ তার যদি ম্যাথমেটিক্যাল কমিউনিকেশন ভালো থাকে, তাহলে সে ম্যাথমেটিক্যাল কমিউনিকেশনের মাধ্যমে গাণিতিক যোগাযোগ স্থাপন করতে পারবে। তো অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। এনইপি 2020 কোন গ্রেড বা স্তরে পড়ার জন্য তৈরি করতে একটি 3 মাসের মডিউল তৈরি করেছে? এই যে 3 মাসের মডিউল, এই 3 মাসের যেটা মডিউল তৈরি করা হয়েছে এটাকে বলা হবে বিদ্যা প্রবেশ। মনে রাখবেন, 3 মাসের যে মডিউল তৈরি করা হয়েছে এনইপি 2020-এ, এই মডিউলকে 3 মাসের যে মডিউল, এই মডিউলকে বলা হয় বিদ্যা প্রবেশ। এবং বিদ্যা প্রবেশ কোন ক্লাসে করানো হয়? ক্লাস 1-এ করা হয়। ক্লাস 1-এর প্রথম 3 মাস। তো প্রথম 3 মাস বলতে কোন কোন মাস স্যার? পরীক্ষা এমন ভাবে আসতে পারে, দেখুন এপ্রিল, মে এবং জুন। এপ্রিল, মে এবং জুন এই 3 মাস এই বিদ্যা প্রবেশ বইটা বা মডিউলটা ক্লাস 1-এর প্রত্যেক ছাত্রদের যারা নতুন ভাবে ভর্তি হয় তাদেরকে পড়ানো হয় বা শেখানো হয়। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার গ্রেড 1, অপশন নাম্বার 3। চলো কোশ্চেন নাম্বার 15। ভাষা দক্ষতা হচ্ছে ব্যাকরণগতভাবে শুদ্ধ বাক্যাবলী উৎপাদনের সামর্থ্য। উৎপাদন মানে কি স্যার? উৎপাদন মানে হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। উৎপাদন মানে কি হচ্ছে স্যার? প্রোডাক্টিভ স্কিল। ঠিক আছে। এবার আমি যদি লিসেনিং করি, LIS, এক মিনিট, LISTENING, লিসেনিং, অর্থাৎ আমি যদি লিসেনিং করি, তো লিসেনিং করছি এটাও কিন্তু আমি রিসেপটিভ স্কিল। লিসেনিংটা আমার কি স্যার? রিসেপটিভ স্কিল। এবং এটাই তো আমার একটা ভাষার দক্ষতা, এটাই তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল। তো ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে লিসেনিং আসবে। আর লিসেনিং আমি রিসেপটিভ স্কিল হলো, এটা তো প্রোডাক্টিভ হলো না। আর এখানে বলেছে যে শুধুমাত্র যদি আমি প্রোডাক্টিভ যদি করতে পারি, অর্থাৎ উৎপাদন যদি করতে পারি, তো সেটাই হচ্ছে ভাষা দক্ষতা। তো এটা তো সত্য নয় ভাই, কারণ আমি রিসেপটিভের মাধ্যমেই তো আমি ভাষাগত দক্ষতা অর্জন করতে পারি। লিসেনিং হতে পারে, তারপর রিডিং হতে পারে, এগুলোর মধ্যে ভাষাগত দক্ষতা অর্জন করা যায়। এখানে বলেছে শুধু উৎপাদন মানে প্রোডাক্টিভ, মানে লিখন এবং বাছনের কথা বলা হচ্ছে। এখানে কিন্তু এই 1 নম্বর এই বিবৃতিতে আমাদের শ্রবণ এবং পঠনের ভূমিকা দেওয়া হয়নি, সুতরাং এটা ভুল। অপশন নাম্বার 1 ক্যান্সেল। ভাষার দক্ষতা হচ্ছে সহজে এবং সাবলীলভাবে ভাষা ব্যবহারের সামর্থ্য। ইয়েস ভাই, ভাষা দক্ষতা বলতে সহজে এবং সাবলীলভাবে মানে ভাষা যাতে ব্যবহার করতে পারি, ভাষাটাকে যা করে ইউজ করতে পারি, এটা হচ্ছে এক্ষেত্রে কারেক্ট। সুতরাং এ ভুল কিন্তু আর সত্য। অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। নিচের কোন মন্তব্যটি পাঠ্যপুস্তক সম্পর্কে সত্য নয়? অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার 16 কি হতে পারে কারেক্ট আনসার আমরা একবার দেখার চেষ্টা করি। এটি হচ্ছে পাঠ্যক্রম বা সিলেবাসকে বাস্তবায়িত করার একটা প্রধান হাতিয়ার। অর্থাৎ পাঠ্যপুস্তকের মধ্যে আমাদের কিন্তু সিলেবাস থাকে বা একটা পাঠ্যক্রম থাকে, একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে, যেটাকে আমরা মোটামুটি ভাবে একটা কি করি স্যার, একটা আমরা কমপ্লিট করি। এটি সাহিত্যের বিভিন্ন রূপকে উপস্থাপিত করে। সাহিত্যের বিভিন্ন রূপ বা সাহিত্যের যে বিভিন্ন ধাপ, গল্প, গদ্য, এগুলা সবগুলো একটা উপস্থাপিত হয়, এটা ঠিক আছে। এটি পাঠ্যক্রম বা কারিকুলামের উদ্দেশ্য পূরণে সহায়তা করে, এটা বলিয়া, কিন্তু এটা শিক্ষা কার্যাবলীর যে সম্পূর্ণ পরিকল্পনা বলবো, এটা শিক্ষা কার্যাবলীর পরিকল্পনা নয়, এটা হচ্ছে একটা পাঠ্যক্রমের পরিকল্পনা। এটা হচ্ছে একটা পাঠ্যক্রম বা কারিকুলামের একটা প্ল্যানিং বলতে পারি, কিন্তু শিক্ষা কার্যাবলীর পরিকল্পনা নয়। তো কোনটা সত্য নয়? অপশন নাম্বার ডি সত্য নয়। একজন শিক্ষক মনে করেন যে শিক্ষার্থীদের বাবা মায়েরা শিক্ষণ কর্মের একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং এ ব্যাপারে তাদের সংক্ষিপ্ত রাখা এবং নিয়মিত যোগাযোগের মধ্যে ধরে রাখা উচিত, এটা হতে পারে। একজন শিক্ষক মনে করেন যে শিক্ষার্থীদের বাবা মা যারা রয়েছে তারা শিক্ষণ কর্মের এক গুরুত্বপূর্ণ অংশীদার। তারা কি করতে পারে স্যার? তারা শিক্ষণ কর্মের একটা গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে তারা থাকতে পারে
এবং তাদের এ ব্যাপারে সম্পৃক্ত রাখা এবং নিয়মিত যোগাযোগের মাধ্যমে ধরে রাখা উচিত। এটা হতে পারে সন্তানরা পড়াশোনায় ভালো করতে পারছে না তা জানিয়ে নেগেটিভ আমরা দিই না। এটা কারেক্ট আনসার হবে শিশুর যে পোর্টফোলিও নিয়ে আমরা তার মা বাবার সঙ্গে আলোচনা করতে পারি যে ওই দেখুন আপনার শিশুর পারফরমেন্স গুলা কি কি, সেগুলো তার পজিটিভ নেগেটিভ সবগুলো সাইড এই শিশুর পোর্টফোলিওর মাধ্যমে থাকে। সুতরাং এই পোর্টফোলিও ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। এনইপি 2020 মতে 3 থেকে 9 বছরের সমস্ত শিশুদের শিক্ষাদানের ব্যাপারে কাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং লক্ষ্য রাখা হয়েছে? অর্থাৎ এক কথা শেষ 3 থেকে 9 বছরের শিশুকে আমরা কিভাবে শিক্ষাদান করব? ঘটনা ভিত্তিক, ক্রস কারিকুলাম ভিত্তিক, খেলনা ভিত্তিক না পাঠ্যক্রম নির্ভর ভিত্তিক? 3 বছর শিশুরা কি বুঝবে ভাই? 3, 4, 5 বছরের শিশুরা কি বুঝবে? পড়াশোনার বুঝবে? সে কি 3 বছরের শিশুকে পড়াশোনার কি বুঝবে? বুঝবে না। কিন্তু খেলাধুলার এক্সপার্ট, দৌড় বলতে একদম দৌড়াবে, খুব ভালোবাসবে। সুতরাং টয় বেসড বা খেলনা ভিত্তিক শিক্ষাদান তাকে দিতে হবে। কোয়েশ্চন নাম্বার 18 এর কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। কোয়েশ্চন নাম্বার 19, প্রাক বিদ্যালয়ের শিক্ষিকারা শিক্ষার্থীদের বর্ণমালা শেখানোর আগে শুরুতে ছবির বই ধরার এর উদ্দেশ্য কি? প্রাক বিদ্যালয়ে যে শিক্ষিকারা আছেন ওনারা কি করেন, শিক্ষার্থীদের বর্ণমালা শেখানোর আগে শুরুতে তারা কি করেন, তাদেরকে ছবির বই পড়ান। এর উদ্দেশ্য কি স্যার? শিক্ষিকা যখন ব্যস্ত থাকেন তখন শিশুদের না ভাই, এখানে এটা শিক্ষিকা কখনো ব্যস্ত থাকেন না, এটা ভুল ধারণা। ভবিষ্যতে ওই ধরনের ছবি আঁকতে পারার প্রশ্ন তারে ভাই। বইয়ের মধ্যে ছবি দিয়েছে তার মানে কি ছাত্ররা আর্টিস্ট বনে যাবে? আরে ভাই কি ধরনের কথা ভাই। ঘটনার সঙ্গে পরিচয় করানো এবং তাদের ভাষা বিকাশের সূত্রপাত ঘটানো। ইয়েস স্যার, তাদের ভাষা বিকাশের সূত্রপাত কোথা থেকে ঘটে? ছবির বই থেকে। ছবি দেখে দেখে তাকে ইন্টারেস্ট জাগানো হয়, আগ্রহ, মোটিভেশন দেওয়া হয় যে ছবির বই, ওয়াও বড়িয়া ভাই। কিন্তু পরে তো সে বুঝতে পারে যে খেলাটা কত, তাই না ভাই? এবং আমরা আজকে যেভাবে খেলাটা বুঝতে পারছি, তাই না? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে ভাষা বিকাশের সূত্রপাত ঘটানো। নিচের কোন শ্রেণীকক্ষ ভিত্তিক অনুশীলন শিশুদের বুনিয়াদী বিকাশের পক্ষে উপযোগী নয়? অর্থাৎ ফাউন্ডেশনাল স্টেজের পক্ষে, ফাউন্ডেশন স্টেজের পক্ষে উপযোগী হয়। প্রতিদিন 5টি করে কঠিন শব্দের পরিচয় ঘটানো তেমন কোনো ব্যাপার না। প্রত্যেকদিন আধা ঘন্টা করে বসাবো, এটা ব্যাপার না। নিয়মিত রুটিন করব না, আমরা ধীরে ধীরে নতুন ধারণাগুলির সঙ্গে পরিচয় করাবো। অর্থাৎ নিউ কনসেপ্ট তাদেরকে শেখাতে হবে, নিউ কনসেপ্টগুলো তাদেরকে ভালো করে বোঝাতে হবে, দেখাতে হবে। সুতরাং অপশন নাম্বার 3 এই ক্ষেত্রে আমাদের কি হয়ে গেল স্যার? কারেক্ট আছে। চলো কোয়েশ্চন নাম্বার 21, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পাঠ্যক্রমের অন্যান্য বিষয়ের মাধ্যমে ভাষা শিক্ষণ ভাবনা কি গুরুত্বপূর্ণ? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমরা যে অন্যান্য পাঠ্যক্রমের যে অন্যান্য বিষয় আছে তার সঙ্গে ভাষা শিক্ষণের যে ভাবনা, এই ভাবনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাষা শিক্ষণ সম্বন্ধে থাকতে হবে, কারণ বিভিন্ন অর্থ উদ্যোগ পরিপ্রেক্ষিতে সবচেয়ে ভালোভাবে ভাষা অর্জন করা যায় এবং সেই দিক দিয়ে সমস্ত শিক্ষাই এক অর্থে ভাষা শেখা। অর্থাৎ যে সকল শব্দের অর্থবহ শব্দগুলো আমরা খুব সহজে আয়ত্ত করতে পারি এবং যার কারণে আমরা সবচেয়ে ভাষা শিখতে পারি। তো কারেক্ট আনসার অপশন নাম্বার 1। আপনারা দেখতে পাচ্ছেন এ এবং বি দুটাই সত্য, আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। তারপর দেখি একটি শিশুর গৃহ ভাষা বা ঘরে ব্যবহৃত ভাষা, গৃহভাষা বা ঘরে ব্যবহৃত ভাষা এবং স্কুলের শিক্ষার ভাষা এক। অর্থাৎ ঘরে শিশুটা বাংলা ভাষায় কথা বলছে এবং স্কুলেও সে একই বাংলা ভাষায় কিন্তু কথা বলে, বা স্কুলের মাধ্যম, স্কুলের যেটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এটাও কিন্তু বাংলা। তো এটি শিক্ষিকার পক্ষে একটা সম্পদ, কারণ তাকে আপনি ওই ভাষাটা আবার এক্সট্রা করে ভালোভাবে তাকে শেখাতে হবে না, অলরেডি তার কাছে ভাষাটা জ্ঞাত রয়েছে বা জানা রয়েছে। তো এটা সুবিধাটা, কারণ কি এটি শিশুকে বহুভাষিক করে তুলবে। আরে ভাই এখানে এক ভাষার কথা বলা হচ্ছে, বহুভাষিক কি করে হবে? এটা বহুভাষিক হবে, এটা বহুভাষিক হবে না। এতে শিক্ষিকা শিশুদের সঙ্গে সামাজিক ভাষার উন্নয়ন ঘটাতে পারে। সামাজিক ভাষা তো অটোমেটিক হয়ে যায়, বাংলা ভাষা রয়েছে ভাই। কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার সি। এটি শিক্ষিকাকে শিশুদের উচ্চতর চিন্তা ভাবনামূলক, যেহেতু তার কাছে ভাষাটা জানা রয়েছে তখন সে ওইটাকে সম্বল করে, ওইটাকে সম্পদ ভেবে সে ওইটার উচ্চতর চিন্তা ভাবনামূলক কার্যাবলী সে করতে পারে এবং তার অন্তর্গত যে যৌক্তিকতা রয়েছে সেগুলো অনুধাবনে সহায়তা করতে পারে। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার।
একজন শিক্ষিকা তার টিচার্স ডায়েরিতে তার ক্লাস নেওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী কতটা শিখতে পারবে সে সম্পর্কে লিখে রাখছেন। একজন শিক্ষার্থী কি করলেন, একজন শিক্ষিকা একজন টিচার কি করলেন, তার টিচার্স ডায়েরিতে তিনি কি করলেন, ক্লাসটা শেষ হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থী কতটা শিখতে পারবে তিনি তো আগেই লিখে নিয়েছেন। তো শিক্ষার্থী কতটা শিখতে পারবে এটাকে অ্যাজাম্পশন করাকে কি বলা হয় স্যার, লার্নিং আউটকাম, শিখন ফল। লার্নিং আউটকাম কি, লেসন প্ল্যান আপনারা বানিয়েছেন স্যার। তো লেসন প্ল্যান আমরা কোন সময় করি, শুরু করার আগে আমরা করি, কিন্তু ক্লাসটা শুরু করার আগের দিন, আজকে ধরে নিন আমি ক্লাস নিলাম, তো জেনারেলি আমরা ক্লাস নেওয়ার আগের দিন বা আগের মুহূর্তে বলতে পারি, ক্লাস নেওয়ার পূর্বে আমরা কি করি স্যার, আমরা লেসন প্ল্যান তৈরি করি। আর এই লেসন প্ল্যানে আমরা একটা সেকশন রাখি লার্নিং আউটকাম, এবং যে লার্নিং আউটকামে আমরা আগে থেকে লিখে দিই যে ছাত্ররা কি শিখবে, তারপর আমরা বুঝতে পারি যে ছাত্ররা কি শিখবে, তাই না? অর্থাৎ আমি কিভাবে শেখাচ্ছি তার উপর ভিত্তি করবে ছাত্রটা কিভাবে শিখবে। তো এই জন্য এটা কারেক্ট আনসার হচ্ছে লার্নিং আউটকাম। লক্ষ্য প্রাপ্তির পরিকল্পনা হিসেবে বহুভাষিকতা হলো স্কুলে অনেক ভাষা শেখানো, শিক্ষার্থীর সকল মাতৃভাষা শিক্ষণ শিক্ষার্থীদের নিস্তার ভাষাগুলিকে নিস্তার নয়, এটা হচ্ছে নিজস্ব ভাষা, শিক্ষার্থীদের নিজস্ব ভাষাগুলিকে ব্যবহার করা, এবং এটা হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। লক্ষ্য ভাষার পরিকল্পনা হিসেবে বহুভাষিকতা মানে হচ্ছে সে তার নিজস্ব ভাষাকে যেন ব্যবহার করতে পারে। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার। চলো আজকের ক্লাসের সর্বশেষ কোয়েশ্চেন আমরা দেখে নিই স্যার। একটি শিশু স্কুলে আসতে যেতে যেসব সাইনবোর্ড, তারপর হচ্ছে প্লেকার্ড, লেবেল বা মূলক, লেবেল মানে ওই যে কলমের মধ্যে যে লেবেল লাগানো রয়েছে, যে কোনো জিনিসের লেবেল লাগানো থাকে, তো লেবেল, মূলক ইত্যাদি রূপগুলির যে সামনাসামনি হয় সেগুলি লক্ষ্য করে এই পর্যবেক্ষণ এবং যোগাযোগ ভাষা শিক্ষককে শিশুটির কিসের দক্ষতা গড়ে তোলায় সাহায্য করে। অর্থাৎ একটা শিশু যখন স্কুলে যায়, যাওয়ার সময় এখানে সাইনবোর্ড দেখে, এখানে কোনো একটা জিনিসের উপর লেবেল লাগানো রয়েছে এটা দেখে, তারপর সে হয়তো বা একটা কিছু প্লেকার্ড দেখে বা মূলকে কিছু লাগানো রয়েছে এটা দেখে, তো এইটা দেখে তার মধ্যে কোন দক্ষতার বিকাশ হয়, অঙ্কনের, পঠনের, শ্রবণের নাকি পেন্টিং এর বিকাশ হয়। সাইনবোর্ড দেখে কি শিখবে, অর্থাৎ এখানে কি লেখা আছে ওটা পড়বে। সাইনবোর্ড দেখে সে কি করবে, সে থাকবে না সাইনবোর্ডটা দেখে দেখে আঁকা শুরু করবে রাস্তায় বসে, আরে ভাই সাইনবোর্ডটা দেখে সে তো পড়বে যে ওটা কি লেখা আছে, তার মানে এখানে তার পঠন দক্ষতার বিকাশ ঘটবে। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা ক্লাসটা কেমন লাগলো আপনারা অবশ্যই সবাই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে স্যার, এবং পরবর্তী সময় আমরা এই ধরনের প্রত্যেকদিন ক্লাস, আপনারা জানেন যে আমরা সহজ গুরু অ্যাপে আমাদের প্রত্যেকদিন পেইড ক্লাস চলছে। আপনারা চাইলে প্লে স্টোর থেকে সহজ গুরু অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন, এবং পেন পেপার মক টেস্টও আমাদের চলছে। আমরা প্রত্যেকদিন পেন পেপার মক টেস্ট আমরা কন্টিনিউ করছি। আপনারা যদি আমাদের পেন পেপার মক টেস্টে অংশগ্রহণ হতে চান তো অবশ্যই সহজ গুরুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো এই নম্বরে আপনাদের যোগাযোগ করলে আপনাদের পেন পেপার মক টেস্ট ব্যাপারে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। তো আপনারা চাইলে এক্ষুনি আমরা পেন পেপার মক টেস্টে জয়েন হয়ে যান, এবং জয়েন হতে গেলে আপনাদের এই নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে। জয়েন এই নম্বরে মেসেজ করে লিখে দিন জয়েন পেন পেপার মক টেস্ট। ঠিক আছে স্যার, লিখে দিন জয়েন পেন পেপার মক টেস্ট, তারপর আমরা আপনাদেরকে একটা গ্রুপে জয়েন করব, এবং যে গ্রুপের মাধ্যমে আপনারা পেন পেপার মক টেস্ট দিতে পারবেন। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য একটা ক্লাসে আবার কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।